স্বাগতম সবাইকে বিফোর দ্য স্টর্মের আরো একটি এপিসোডে। আমি এরিক, আজকে আমার সাথে আছে জিসান। শুরু করার আগেই প্রথমে জিসান, ওয়েলকাম ব্যাক। 2 বছরের পূর্তি পডকাস্টে তোমাকে পাইনি, এবং ফর দ্য লাস্ট কাপল ডেজ ইউ হ্যাভ বিন আ বিট সিক। ইটস গুড টু সি ইউ দ্যাট ইউ আর বিং এবল টু টক अगेन। হ্যাঁ, ইটস গুড টু বি ব্যাক अगेन অ্যাজ ওয়েল। আর কোপা ডেল রের ম্যাচ, সো আমি গতকালকে কোপা ডেল রের একটা বড় সড় রচনা লিখেছি যে কেন আমাদেরকে কোপা ডেল রে সিরিয়াসলি নেওয়া উচিত। সো আমার মনে হয় সেই জিনিসগুলাই অন এ ডিফারেন্ট নোট আমরা আজকে রিপিট করব, বাট ইটস অলওয়েজ গুড টু বি ব্যাক ইন বিফোর দ্য স্টর্ম। Of course. And before we go out even further, কোপা দেল রে ম্যাচের আগে, কোপা দেল রে বা স্পেনের প্রথম ফুটবল টুর্নামেন্টের সফলতম তারকা এবং সফলতম সেরা, সকলের সেরা স্প্যানিশ খেলোয়াড় পাকো গেন্তো কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে এবং তিনি এসেনশিয়ালি বিশ্বকে স্প্যানিশ ফুটবল চেনানোর জন্য যে অবদানটি তিনি রেখেছেন, এই অবদান আসলে তার গ্লোরি ডেজ এর এত বছর পরে এখানে আসলে বারবার কথা বলাটা একটা বড় ব্যাপার। কিন্তু লাইক ইটস ট্রুলি অ্যামেজিং, তুমি একজন ফুটবল খেলোয়াড় হিসেবে টানা 6বার 7বার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জেতা। দিস ইজ আ রেকর্ড দ্যাট হি হ্যাজ ক্রিয়েটেড, এন্ড দিস ইজ রাদার আ ভেরি লোনলি ক্লাব। আর কোনো খেলোয়াড় আমার জানা মতে টানা 6বার বা 6টি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। তো ইট গোস টু শো দ্যাট রিয়াল মাদ্রিদ যখন 60s এ আমরা যেই সময়টাকে নিয়ে আসলে কথা বলি, সেই সময়টার লাইক এট দ্যাট টাইম ইট ওয়াজ ট্রুলি আ ডিফারেন্ট ক্লাব এন্ড ইট ওয়াজ ট্রুলি আ ডিফারেন্ট টাইম। আমরা যে ওয়ার্ল্ড ডমিনেশন বা ক্লাব যে ফুটবল ডমিনেশন যে কথাবার্তাগুলো বলতে চাই, দ্যাট is something that a record that cannot be repeated by anyone else. আর আরো একটা ইন্টারেস্টিং পয়েন্ট এখানে আমি আসলে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমরা যখন রিয়াল মাদ্রিদে এই সময়টাকে নিয়ে কথা বলে থাকি, তখন আমরা আসলে পাকো গেন্তোর চেয়ে আমরা কিন্তু নাম বেশি নেই ফ্র্যাঙ্ক পুস্কাসের অথবা আলফ্রেদো দি স্টেফানো আমরা প্রচন্ড পরিমাণে উচ্চারণ করি। ইনফ্যাক্ট আমার মনে পড়ে, আমি আমার ফুটবলের আর্লিয়েস্ট ফুটবল সিরিজে একটা স্টেফানোর একটা ইন্টারভিউ আমি আসলে শুনছিলাম। তিনি বলছিলেন যে গোল করা এত ইম্পর্টেন্ট এবং গোলের হিসাব এত দেখা হবে জানলে তখন আরো গোল করতাম, বিকজ হি ওয়াজ লাইক গোল করা তো অনেক ইজি একটা ব্যাপার ছিল। Different games, different life, different world has moved on, but it's important to stay in touch with our roots, and it's important to uh, know where we come from before we go on any further. ফুটবলের ব্যাপারে আমি সবসময় একটা জিনিস ফিল করি আমার মতো, সেটা হচ্ছে যে অন্য সবকিছুতে আমাদের একটা রিসেন্সি বায়াস আছে। মানে রিসেন্সি বায়াস বলতে যে রিসেন্ট কালে যেটা হয়েছে সেটা নিয়ে আমাদের মাতামাতিটা বেশি থাকে। ফুটবলে জিনিসটা কিছুটা ভিন্ন। ফুটবলের রিসেন্সি বায়াসের আগে আসে হচ্ছে ইমিডিয়েট পাস্ট বায়াস। মানে তুমি প্রেজেন্ট ফুটবলারদের চাইতে তোমার ইমিডিয়েট পাস্ট জেনারেশনের ফুটবলারদেরকে একটু হলেও আগে রাখবা। এই কারণে আজকের একজন স্ট্রাইকারের চেয়ে যখনই ঠিক আগের জেনারেশনের একজন স্ট্রাইকারের তুলনা করা হবে, তোমার মনে হবে যে এই তুলনার আসলে কোনো মানে নেই। কিন্তু ঠিক এই জেনারেশন, আগের জেনারেশনে আবার একদল মানুষ থাকবে যে যাদের সঙ্গে তুলনা করতে গেলে তোমার মনে হবে যে ফুটবল তো ওই সময় ডিফারেন্ট একটা গেম ছিল, ওই সময় তো গোল করা সহজ ছিল, ওই সময় তো ডিফেন্ড করা সহজ ছিল। বাট আজকে রিয়াল মাদ্রিদ যা, পাকোজেন্তোর মতো ওই জেনারেশনের খেলোয়াড়রা যদি না থাকতো, আমার মনে হয় যে আজকে ক্লাব হিসেবে আমাদের স্ট্যাচার এটা আমরা কখনো গেইন করতে পারতাম। বিকজ আমাদের 13টা চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে থেকে 6টা যদি বাদ দিয়ে দেওয়া হয়, উই বিকাম অর্ডিনারি লাইক এনি আদার ক্লাব। 6টা স্টিল উই রিমেইন দ্য মোস্ট সাকসেসফুল ওয়ান ইন ইউরোপ, বাট অবভিয়াসলি প্রো আমাদের আসলে গ্ল্যামারটা অনেকখানি কমে যায়। তো এই ধরনের যে কন্ট্রিবিউশন গুলি আছে, এগুলির কারণে অবভিয়াসলি ওই জেনারেশনের যারা
সেরা খেলোয়াড়, তাদের প্রতি আমাদের যথেষ্ট কৃতজ্ঞ থাকার ব্যাপার আছে। এখন ডি স্টেফানো কিংবা পুস্কাসকে নিয়ে আমরা যে পরিমাণ লেখালেখি করি বা যে পরিমাণ মাতামাতি করি, পাকোজেন তো কিন্তু মানে তার গুরুত্বের হিসাবে কিন্তু তাদের চেয়ে কোনোভাবেই মানে পেছনে ছিলেন না। এখন মানে লেফট উইং এ খেলা, 11 নম্বর জার্সি পরা, প্রচন্ড ট্রিকারিওয়ালা একজন লেফট উইঙ্গারের কথা যদি আমরা বলি, তাহলে এই জেনারেশনের যে কোনো লেফট উইঙ্গারকে ওই ছকে বসানো যাবে। বাট একজন খেলোয়াড় যিনি ওই সময়টাতে এই একই ধরনের ট্রেডস গুলি শো করতেন, দ্যাট সেজ যে তিনি তার সময়ের চেয়ে আসলে অনেক এগিয়ে ছিলেন। আরেকটা জিনিস হচ্ছে যে ওই জেনারেশনের খেলোয়াড়দের আজকে আমরা আমাদের একজন খেলোয়াড়কে যে পরিমাণ টাকা পয়সা দেই বা যে পরিমাণ গ্ল্যামার তাকে উপহার দেওয়া হয় অ্যাজ পার্ট অফ বিং রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব, ওই সময় কিন্তু জিনিসটা এরকম ছিল না। আর তারপরও মানে আলফ্রেডো ডি স্টেফানো বা পুস্কাস কিন্তু আমাদের ফরেন ইম্পোর্ট। সেইখানে হেনতো বা যেহেতু যেটাই বলি সেটা কিন্তু মানে ডেফিনেটলি মানে তিনি আমাদের লোকাল বয়, এবং দলের হয়ে যে ডেডিকেশন তিনি দেখিয়েছেন, 90 বছর মানে বয়স, ও তার তিনি যখন মারা যান তখন তার বয়স 84। তো তারপরও মানে এই বয়সটা পর্যন্ত তার যে মানে ফ্যান হিসেবে রিয়াল মাদ্রিদের প্রতি যে সাপোর্ট, এটা যে বহাল ছিল। এবং তিনি তার জার্সি নিয়ে ঘুমাতেন, মানে তার আত্মীয় স্বজন যখন তার মেমোয়ার লিখেছেন বা মেমোয়ার বলেছেন তখন কিন্তু এই কথাগুলো বলেছেন। এইরকম ডেডিকেশন প্রবাবলি মানে আমরা আসলে ভবিষ্যতে কার কাছ থেকে দেখবো, পাবো কি না আদৌ, এটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। সো দ্যাটস মাই ট্রিবিউট ফর হিম। Yeah, of course. Very true, very true. Very well said, Jason. And now that we are gonna be wearing a honorary black badge in remembrance to one of our greatest Spanish player. তো আমরা সেই কনটেক্সট থেকে শুরু করি হচ্ছে আমাদের আজকের ডিসকাশন, which is essentially a cup tournament. A cup tournament is Carlo Ancelotti's favorite kind of a tournament. It's a tournament যেখানে তোমার 10টা ভালো গেম খেলাটা দরকার। 90 মিনিটের মধ্যে তোমার 5 মিনিট ভালো খেলে একটা গেম যেরকম বের করে ফেলা পসিবল, সেরকম 10টা ভালো গেমের কারণে ইউ ক্যান গেট আ কাপ ইন ইউর হ্যান্ড। And you have to have 10 good days on a league tournament. You have to have like a longer period of good run. অনেক বড় বড় ক্লাবের প্রথম 6 মাস ভালো যায়, 6 মাস পরে ক্লাবের পজিশন চেঞ্জ হয়ে যায়, একটা কি খেলোয়াড় ইনজুর্ড হয়ে গেলে থিংস গেট চেঞ্জ। কাপের ক্ষেত্রেও এই সমস্যাগুলো থাকলেও লিগের চেয়ে বেশি আমার কাছে কাপকে অ্যাডভান্টেজিয়াস কেন মনে হয়। তোমার সে ইউ হ্যাভ আ মেইন প্লেয়ার ইনজুর্ড ইন দ্য লিগ, বাই দ্য টাইম দ্য কাপ ড্রজ নিয়ার, কাপের গেমটা আসার আগেই তুমি কিন্তু বুঝে ফেলছো তোমার একাদশকে কিরকম করে পরিবর্তন করলে তুমি তোমার বর্তমান টিমকে তুমি ইউটিলাইজ করতে পারবা টু ইটস ফাইনেস্ট, টু ইটস মোস্ট ইউটিলাইজেবল পজিশন। তো সেখান থেকে আমার মনে হয় যে তোমার লিগের 30টা গেমের চেয়ে কাপের 10টা গেম আরো বেশি এক্সাইটিং হয়, এন্ড ইটস মোর ডিসাইসিভ। অফকোর্স ইউ আইদার উইন অর ইউ আইদার লুজ। তো লেটস টক অ্যাবাউট কোপা দেল রে। রিয়াল মাদ্রিদের বর্তমানে একটা ঘরোয়া ট্রেবল জেতার সম্ভাবনা আছে, ঘরোয়া ডাবল জেতার সম্ভাবনা আছে আই উড সে। লিগে আমরা যে পজিশনে আছি, ইফ উই ক্যান মেইনটেইন দ্যাট পজিশন উই ক্যান অ্যাকচুয়ালি কাম আউট উইথ উইনিং দ্য লিগ দিস সিজন ইফ নাথিং গোজ ডাউন। ফ্রম দ্য ফ্লিপ সাইড, কোপা দেল রে ইজ আ ভেরি ডিফারেন্ট সিচুয়েশন। তো কোপা দেল রে যেহেতু কার্লো ফেভারিট একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে আই বিলিভ। তো হোয়াট আর ইউর ফিলিংস অ্যাবাউট দিস রাউন্ড, হোয়াট আর ইউর ফিলিংস অ্যাবাউট দিস গেম? এটা হলো কোপা ডেল রাউন্ড অফ 16। সো সেমিফাইনালে যাওয়ার আগ পর্যন্ত সবগুলি খেলা হবে হচ্ছে সিঙ্গেল লেগ ম্যাচ, এবং এই সিঙ্গেল লেগ ম্যাচগুলোর প্রত্যেকটা হবে হচ্ছে তুলনামূলক দুর্বল দল, স্প্যানিশ ফেডারেশনের হিসেবে যারা দুর্বল দল কিংবা লোয়ার ডিভিশন লিগ যেগুলো আছে সেই দলগুলোর মাঠে। তো তা একটা যে কোনো জিনিস যখন দুটা লেগ হয় তখন কিন্তু আসলে ওই জিনিসটা জেতার সম্ভাবনা বেশি থাকে। এবং আনচেলত্তিকে যে আমরা কাপ স্পেশালিস্ট বলি, এটা কিন্তু ডাবল লেগ টুর্নামেন্টের হিসাবে বলি, কারণ ডাবল লেগ টুর্নামেন্ট গুলোতে ইউ হ্যাভ আ চান্স টু কাম ব্যাক। এখন স্প্যানিশ লিগের স্প্যানিশ কাপের এই ফরম্যাট অনুসারে কিন্তু ইউ ক্যানট মেক আ কাম ব্যাক তুমি যদি একটা খারাপ ম্যাচ কাটাও, বিশেষ করে সেমিফাইনালের আগ পর্যন্ত। তো এটা রাউন্ড অফ 16 এর পর কোয়ার্টার ফাইনাল আছে, যেখানেও আমাদেরকে আসলে এরকম সিঙ্গেল লেগ টাইয়ের মুখোমুখি হতে হবে। আর
মানে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কথা যদি বলি যে এই ধরনের ফরম্যাট কেন ইন্ট্রোডিউস করা হয়েছে, এটার পক্ষে সমালোচনা আলোচনা আমরা এর আগে অলরেডি একদিন করেছি। স্প্যানিশ ফেডারেশনের কার্যক্রম অনেক দিক থেকে অনেক উদ্ভট। ফর এক্সাম্পল, তুমি সিজনের মাঝপথে 4টা টপ টিমকে নিয়ে গিয়ে সৌদি আরবে যদি খেলিয়ে নিয়ে আসো, তাহলে ওই 4টা দলের অবশ্যই ইনজুরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারে ঝামেলা হবে। তো আমরা কিন্তু সেই সমস্যার মুখোমুখি হচ্ছি, এবং অলরেডি রিয়াল মাদ্রিদের অফিসিয়াল পেজে একাদশ ঘোষণা করা হয়ে গিয়েছে। তো স্বাভাবিক 1 ঘন্টা পরে খেলার এখন এই একাদশ ঘোষণা করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের মূল একাদশের যারা খেলোয়াড় রয়েছে তাদের মধ্যে একজন হাতে গোনা 1-2 জন ছাড়া আসলে কেউই আজকের একাদশে নেই। ইভেন গোলকিপারও চেঞ্জ করতে হয়েছে আমাদেরকে। তো এইটার রিজন কিন্তু 3 ভাবে দেখা যায়। প্রথমত হচ্ছে দল একটা বড় সফর করে এসেছে, সো ফ্যাটিগ আছে। যারা ম্যাচ খেলেন নাই ওই সফরে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। 2 নাম্বার হচ্ছে রিয়াল মাদ্রিদ জিনিস, মানে এই পুরো সিস্টেমটাকে, কোপা ডেল রে খেলার বিষয়টাকে আসলে কখনোই 100% সিরিয়াসলি নেয় বলে আমি মনে করি না। বিকজ কাপ টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদের ট্র্যাক রেকর্ড অবভিয়াসলি অ্যাথলেটিকো বিলবাও এবং বার্সেলোনার চেয়ে খারাপ, কিন্তু তার মানে কিন্তু এই না যে এখানে আসলে ইমপ্রুভমেন্টের সুযোগ নাই। বরং আমি হলে যেটা করতাম, যে ব্যাপারটাতে আমার রেকর্ড খারাপ, আমি যদি একটা ভালো স্টুডেন্ট হই, তাহলে ওই ব্যাপারটা নিয়ে ডিফারেন্টলি কাজ করার একটা আগ্রহ দেখাতাম আলাদা করে। এখন ইট ইজ হোয়াট ইট ইজ। আসলে আমাদের স্কোয়াডের এরকম ডেপথ নাই যে মানে সেকেন্ডারি প্লেয়ারদেরকে দিয়েও একটা ফর্মিডেবল ওয়ার্ল্ড ক্লাস 11 তৈরি করা যাবে। তার মধ্যেও যতটুকু সম্ভব আঞ্চলতি চেষ্টা করছেন। আর অবশ্যই লিগে আমরা যেহেতু একটা গুড পজিশনে আছি, আমার মনে হয় যে এই মৌসুমটা একটা মৌসুম ছিল যেখানে আমরা কাপের জন্য আসলে ফাইট দিতে পারতাম। গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট চ্যাম্পিয়ন্স লিগে মানে আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতবো এই আশাবাদী হওয়ার মতো স্কোয়াড ডেপথ আমাদের আসলেই নাই। আজকের স্কোয়াড কিন্তু এটাই ইন্ডিকেট করে। তো তারপর আমরা যে সিরিয়াসলি নেই এটাও আসলে স্কোয়াডই প্রমাণ করে। আহ, এখন সিরিয়াসলি না নিয়ে যদি আমরা ঘরোয়া লিগটা ঘরোয়া কাপটা জিততে পারি, তাহলে আমি বলবো যে মানে দ্যাটস হোয়াট উই শুড লুক ফরওয়ার্ড টু। আর আমার অবশ্যই মনে হয় যে জিনিসটা আরেকটু সিরিয়াসলি নেওয়া উচিত আমাদেরকে। প্রথমত স্পেনের খেলা, স্পেনের কাপ সৌদি আরবে নেয়ার পেছনে যেটা দায়ী, সেটা আসলে 350 মিলিয়ন ইউরো। 350 মিলিয়ন ইউরো 10 বছরে লা লিগা পাবে, 1 বছর নয়। তো প্রতি বছর ঘরে 35 মিলিয়ন ইউরোর বিনিময়ে প্রতি বছর রিয়াল মাদ্রিদকে একটা ম্যান্ডেটরি আরব ট্রিপ দেওয়া লাগছে। অ্যান্ড there can be a lot of things that we can say about it. ফুটবল ওয়াশিং থেকে শুরু করে ফুটবলকে এনে এবং সৌদি আরবের বিশ্বে তাদের ইমেজ ক্ষুণ্ণ হওয়া ইমেজকে রিকভারি করা, উই ক্যান সে আ লট অফ দিস থিংস, বাট অ্যাট দ্য টাইম বিং রিয়াল মাদ্রিদ সুপার কোপা চ্যাম্পিয়ন, এবং এটা আমাদের প্রথম শিরোপা। অ্যান্ড উই হ্যাভ টু এনশিওর দ্যাট আমরা আমাদের এই মোমেন্টামটা ধরে রাখতে পারি আমাদের ইনজুরি ম্যানেজমেন্ট গুলোর মধ্য দিয়েও। তো স্পিকিং অফ মোমেন্টাম ধরে রাখা এবং স্পিকিং অফ স্কোয়াড চেঞ্জেস, স্কোয়াড দিয়ে দিয়েছে। যদি আমরা স্কোয়াডের দিকে তাকাই তাহলে আমরা আসলে দেখতে পারবো এসেনশিয়ালি অনেকের প্রাণের দাবি, মনের দাবি, লুনিনকে কেন খেলানো হয় না। সকল প্রশ্নের উত্তর আমরা পেয়ে গিয়েছি। লুনিন অবশেষে মাঠে নামছেন। তিনি কোপা দেল রেতে এই ম্যাচটি খেললে তিনি হয়তো সামনের ম্যাচে আবারও কোপা দেল রেতে তিনি আরো একটা ম্যাচ এই সিজনে খেলতে পারবেন, উইচ ইজ নট ব্যাড। ডিফেন্স নিয়ে কথা বলতে গেলে জিসান, আমি আসলে মার্সেলোকে শুরু করার জন্য খুব বেশি পক্ষপাতী ছিলাম না, শুধু প্লেনলি অন হিজ ফিটনেস অ্যাট দ্য মোমেন্ট। বাট আমার মনে হয় এটা আসলে একটা, তোমার মনে করো ফার্স্ট হাফে গোয়িং অন ব্লেজিং অল গানস টাইপের একটা অবস্থা হয়ে গেছে। কিরকম ফার্স্ট হাফে তুমি যদি মার্সেলোকে খেলাও, তাহলে based on his fitness you can like make one substitute in the in the in the 45 hour or the hour mark. So দ্যাটস অ্যাকচুয়ালি নট ব্যাড। ফার্স্ট হাফে মার্সেলোর পারফরমেন্স কেমন হবে এটা নিয়ে আমি আসলে বেশ কিউরিয়াস। আমি আসলে তার খেলা দেখার জন্য অপেক্ষা করছি, কারণ তিনি বিগত যে কয়টা ম্যাচে নেমেছেন, সেই কয়টা ম্যাচে তিনি যখন নেমেছেন তখন খেলা প্রায় শেষের দিকে ছিল, এবং হি প্লেড উইথ হিজ ফুল স্ট্রেংথ এগেনস্ট টিম হু স্ট্রেংথ হ্যাজ বিন সামওয়াট ডিপ্লিটেড। তো this is gonna be a new experience for him this season. So how are you thinking about Marcelo starting and in the overall defense plus goalkeeper position that we have?
যেই কারণেই হোক এই মৌসুমে প্রথম দিকে মিগেল কিন্তু আমাদের স্কোয়াডে মোটামুটি নিয়মিত নামছিলেন এবং যতই মৌসুম এগিয়েছে আস্তে আস্তে দেখা গেছে যে বিশেষ করে ফার্লার মেন্ডি ফিট হয়ে আসার পরে মিগেল কিন্তু আর মূল একাদশে খুব একটা সুযোগ পান নাই। তো অবশ্যই প্রত্যেক আনচেলত্তিকে আমি এই দোষ দিব না যে উনি ইয়াং প্লেয়ারদের প্রমোট করছেন না। আজকেও মারিও গিলা স্কোয়াডে রয়েছেন, হি ইজ এ ডিফেন্ডার অ্যাজ ওয়েল, সো অবশ্যই ইয়াং প্লেয়ারদের প্রমোট করা হচ্ছে, বাট মিগেলের ডেফিনেটলি কোনো না কোনো একটা সমস্যা রয়েছে যেটা আনচেলত্তি আমাদের চেয়ে ভালো জানেন। তো তার ফলে যেটা হচ্ছে যে মার্সেলো এসেনশিয়ালি আমাদের সেকেন্ড চয়েস লেফট ব্যাক হয়ে যাচ্ছেন। এখন মেন্ডি স্কোয়াডে থাকা অবস্থায় মার্সেলো খেলছেন, তার কারণ হচ্ছে বেসিক্যালি মেন্ডি একটা টুর্নামেন্ট খেলে এসেছেন, যে টুর্নামেন্টে প্রত্যেকে মানে যে খেলোয়াড়দের মোটামুটি মানে ইনজুরি প্রবণতা আছে প্রত্যেকে হালকা নক নিয়ে ফেরত এসেছেন, কারণ অল্প দিনের ব্যবধানে দুটো ম্যাচ খেলতে হয়েছে এবং মানে দুটোই আসলে মোটামুটি হেভি ওয়েট ম্যাচ খেলতে হয়েছে। তো এখন মানে এই ধরনের সিচুয়েশন আসলে মার্সেলোকে খেলানো ছাড়া তো আমাদের উপায় নেই, বিকজ এন্টায়ার স্কোয়াডে আর কিন্তু কোনো লেফট ব্যাক নেই। যদি এটা মিডফিল্ড নিয়ে প্রশ্ন করতাম, মিডফিল্ডে খেলানোর জন্য আসলে আমাদের রিজার্ভ প্লেয়ার রয়েছে, আক্রমণ ভাগে খেলার জন্য আজকে গ্যারেথ বেল ফিট রয়েছেন, সো মানে আক্রমণ ভাগে আমরা ইমাজিনেশন দেখানোর সুযোগ রয়েছে এবং প্রবাবলি কিছুটা ইমাজিনেশন এখানে আঞ্চলতি দেখাচ্ছেন। এখন আজকে আমাদের সম্মিলিত আক্রমণ ভাগের বয়স কিন্তু 70 পার হবে না, বিকজ দুজনের বয়স 19, 20 এবং 22 বছর বয়সী তিনজন মানুষ আজকে আমাদের আক্রমণ ভাগে খেলছেন। তো এখানে বেলের সিনিয়রিটি পুশ করলে প্রবাবলি জিনিসটা একটু চেঞ্জ হবে, বাট রক্ষণ ভাগে মানে এই চারজন ছাড়া মানে আজকে যে চারজন ছাড়া খেলছেন এই চারজন ছাড়া কিন্তু আমাদের খেলার মতো মানুষ আসলে অ্যাভেলেবলই নেই। যদি অ্যাভেলেবল থাকেন আনচেলতে কখনোই লুকাস ভাস্কেজকে আসলে রাইট ব্যাক খেলাতে খুব বেশি কমফোর্টেবল নন। উনি মোটামুটি ফিট কারভালকে পেলে কিন্তু তাকে নামিয়ে দিচ্ছেন এবং সুপার কোপাতে কারভালের দুটো ম্যাচ খেলে ফেলা কিন্তু অলমোস্ট সেটাই ইন্ডিকেট করে। তো দ্যাট বিং সেড আসলে আক্রমণ ভাগে মার্সেলো থাকা মানে হচ্ছে এক্সট্রা কিছুর যোগান দেওয়া সবসময়, বিকজ হি ইজ দ্য ওয়ান হু লাইকস টু ওভারল্যাপ এবং ডিফেন্সিভ হাফে বসে থাকা লেফট ব্যাক উনি নন। সো ওইটার ক্যাপিটালাইজেশন আমি চাইবো। আর এলচে যেহেতু কাউন্টার প্রেসিং এ অতটা ভালো না, সো আই গেস মানে মার্সেলোর আউট অফ পজিশনে থাকা কিংবা তার এই মুহূর্তে মানে লা লিগায় কিংবা স্পেনের টপ টায়ারে খেলার মতো ফিটনেস না থাকাও হয়তো খুব একটা ইস্যু হবে না। এখন এইটা বলার পর আসলে আমাদের এমন কিছু প্লেয়ার আছেন যাদের নামের ভার অনেক বড়, কিন্তু তাদেরকে আমরা ছোট দলের বিপক্ষেও খেলাতে পারছি না। সো এরিক, হোয়াটস ইউর টেক অন দ্যাট? ইয়েস, নামের ভার বড়, ছোট দলের বিপক্ষে খেলাতে পারছি না। এখন তারা হচ্ছে দলের মধ্যে আছেন, দলে জায়গা করে নিচ্ছেন, করে নিতে পারছেন না এবং এসেনশিয়ালি উই আর আনহ্যাপি, উই আর গেটিং আনহ্যাপি, উই আর গেটিং ইফ উই স্পেন্ড মানি। দেখো, তোমার ওয়েজ বিল ক্লাবের জন্য একটা অনেক বড় ব্যাপার, কারণ হচ্ছে তুমি প্রতি সপ্তাহে তুমি ইউ আর স্পেন্ডিং মিলিয়নস অফ ডলার অন সামথিং, অন সামওয়ান, যেই খেলোয়াড় থেকে তুমি কোনো সার্ভিস পাচ্ছ না ম্যাচের পর ম্যাচ। প্রেস কনফারেন্সে ইউ আর সাপোজ টু ব্যাক দ্য প্লেয়ার্স আপ, বাট দিস গেটস হার্ড। এডেন হ্যাজার্ডের নাম নিয়ে আসলে কথাটা বলা যায় যে সুপার কোপাতে এসপানাতে তাকে আমরা খেলতে দেখলাম না, যতদূর জানি তিনি ফিট ছিলেন। তারপরে এখন কোপা দেল রেতেও তাকে খেলতে দেখছি না। সো এসেনশিয়ালি হ্যাজার্ডের খেলোয়াড়ি দক্ষতার উপরে ভরসা থাকুক আর নাই থাকুক না কেন, এসেনশিয়ালি আই থিঙ্ক আমি বলতে পারি যে এডেন হ্যাজার্ডের আসলে রিয়াল মাদ্রিদের ক্যারিয়ারটা শেষের দিকে আমরা আসলে দেখতে পাচ্ছি এখন। অ্যান্ড এই স্যাড দ্যাট তিনি তিনি যতটুকু ভালো খেলতে পারতেন বা তিনি যে খেলাটা দেখিয়েছেন চেলসিতে বা সিজনের পর সিজন, তিনি সেটা আসলে রিয়াল মাদ্রিদে কখনো দেখাতে পারলেন না। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে this is no one is gonna remember Eden Hazard at Real Madrid, and this could have been handled in a different way if he were more fit, if he was showing more passion towards the Real Madrid cause. দেখো, আমরা যে অন্য একজন খেলোয়াড়ের কথা যদি ধরি, এটা নিয়ে মাঝে মেহেদির সাথে একদিন কথা বলছিলাম যে কারভাহাল সম্ভবত তার একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে তিনি রিয়াল মাদ্রিদে খেলার জন্য যদি ফুলকপি খাওয়া দরকার হয় তিনি ফুলকপি প্রতিদিন খেতে থাকবেন, অলসো দ্যাটস সামথিং হি ডাজন্ট লাইক ডুইং। সো কথাটা কিন্তু দিনের শেষে একটা কথার কথা, লাইক উই হ্যাভ নো আইডিয়া হোয়াট কারভাহাল উড ডু। কারভাল কিন্তু এখনো ঠিকই ইনজুর্ড হয়ে আছেন, কিন্তু তিনি কিন্তু তার এরকম কিছু স্টেটমেন্টের কারণে তিনি তার যে প্যাশনটা দেখাতে পারছেন ক্লাবকে, তার কারণে কিন্তু তিনি ক্লাবে যথেষ্ট একজন জনপ্রিয় রোল প্লে করছেন এবং লাইক পিপল আর নট এগেইনস্ট হিম টু দ্যাট এক্সটেন্ট, রাদার পিপল আর এগেইনস্ট সে বেল অর হ্যাজার্ড। তো
দুর্ভাগ্যজনক হচ্ছে, হ্যাঁ, বেল পাঁচ মৌসুমের বেশি সময় ধরে, 6-7 মৌসুম হয়ে গেল, 13 থেকে 21, 8 বছর হয়ে গেল তিনি হচ্ছেন রিয়াল মাদ্রিদে আছেন, এবং লাইক হি হ্যাজ প্লেইড আ লট, হি হ্যাজ গিভেন রিয়াল মাদ্রিদ আ লট, কিন্তু মাদ্রিস্তা ভাইবটা আসলে তার কাছ থেকে আমি কখনোই পাইনি। আমার সবসময় মনে হচ্ছে সবসময় মনে হয়েছে, এখনো মনে হয় যে গ্যারেথ বেল ইজ জাস্ট হিয়ার টু প্লে, এন্ড দেয়ার ইজ নো মাদ্রিদিস্তা, হি ইজ নট আ মাদ্রিদিস্তা ইন সাম ওয়ে। তো দ্যাট বিং সেড, দিস ইজ দ্যাট। আর এখানে একজন থার্ড খেলোয়াড়ের নাম বলতে চাই, সেটা হচ্ছে ড্যানি সেবায়োস। ড্যানি সেবায়োসের থেকে এই মৌসুমে তোমার সাথে এটা নিয়ে কিছুদিন আগে কথা বলছিলাম, যে যদি 20 মিনিট করে করে আমাদের মিডফিল্ডে মডরিচ এবং ক্রুসের উপর থেকে যদি ভার কমাতে পারি, ড্যানি সেবায়োস উড বি আ গ্রেট পিক। এবং হি হ্যাজ বিন শোয়িং দ্যাট তিনি কিন্তু আস্তে আস্তে ম্যাচ পাচ্ছেন, তিনি তার নিজের ফর্মে অবশ্যই ফিরছেন না, 20 মিনিট করে করে আসলে খেলা তো খুব বেশি খেলাতে ইম্প্যাক্ট ফেলা পসিবল না, বাট ইটস গুড টু সি দ্যাট he is a different case from the other two. তো on that note, Jisan, let's look at the midfield. সেটা মিডফিল্ডের কথা কেন বললাম, কামাভিঙ্গাকে আমরা কিন্তু আসলে, আমি নিজে আসলে তাকে একটা সেন্ট্রাল ডিফেন্ডিং মিডফিল্ড রোলে আসলে খুব বেশি কল্পনা করতে পছন্দ করি না, কারণ আমার মনে হয় প্রায় যে তিনি ক্লামজি ট্যাকেল করতে পছন্দ করেন, মানে তার ট্যাকেল গুলা ক্যাসেমিরোর সাথে কম্পেয়ার করলে ইটস নট অ্যাজ ফাইন টিউন। ক্যাসেমিরো মাঠের মধ্যে যথেষ্ট অ্যাগ্রেসিভ হয়ে থাকার পরেও তিনি কিন্তু মাঠের মধ্যে দৃষ্টিকটু ফাউল করেন না। হি ডাজ ট্যাকটিক্যাল ফাউল, হি ডাজ ট্যাকটিক্যালি হি ব্রেকস অফ দ্য অ্যাটাক, ট্যাকটিক্যালি হি দেয়ার আ ট্যাকটিক্যাল ফিনেস টু ক্যাসেমিরোস রোল। তো সেই কনটেক্সটে কিন্তু আমরা আসলে কামাভিঙ্গার বয়স কম, এবং কামাভিঙ্গাকে তোমার সময় দিলে অবশ্যই তার মধ্যে এই পরিবর্তনটা আসবে, কিন্তু এলচে বা এরকম সময় কি তোমার মনে হচ্ছে যে কামাভিঙ্গাকে আমরা আসলে এটা কি এক্সপেরিমেন্টেশন করার সময়, আমরা যদি আমরা যদি কাপে আসলে একটা ভালো রান করতে চাই? এগেন এখানে আমার মনে হয় যে রিয়াল মাদ্রিদের মেন্টালিটি টু সে যে আসলে কাপ রানটা যত যাই হোক লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগের চেয়ে গুরুত্বপূর্ণ না, এরকম একটা ব্যাপারে মৌসুমের শুরুতেই প্রবাবলি রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট পিস মেকিং করে নেয়। তো এখন কামাভিঙ্গাকে সুযোগ দেওয়াটাও জরুরি, এটা আমি এগ্রি করি, এবং সুযোগ দেওয়াটা দিতে হলে আসলে মানে যেখানে ম্যাচগুলো দরকার মনে করে, ক্লাব মনে করে, এসব জায়গায় তো আসলে তুমি মানে ক্যাসেমিরোকে বসিয়ে কামাভিঙ্গাকে খেলানো হচ্ছে এরকম সিনারিও কোথাও সম্ভব না, অন্তত নেক্সট 2-4 বছর তো সম্ভবই না। আর ট্যাকলিং এর ব্যাপারে অবশ্যই 18 বছর বয়সী একজন মানুষের ট্যাকলিং খুব ফাইন টিউন হবে আনলেস হি ইজ আ প্রপার ডিফেন্ডার, এটা মানে মনে করাটা তো আসলে এক ধরনের অতি আশাবাদী হওয়ার চেষ্টা করা। এখন কোনোটাই সত্যি না এখানে, এখন এই কারণে কামাভিঙ্গাকে আমরা দেখছি। বাট আমি একটা জিনিস দেখার ব্যাপারে বেশ লুক ফরওয়ার্ড করছি, বিকজ আমাদের নেক্সট 10 ইয়ার্স এর যে মিডফিল্ডটা নিয়ে আমরা চিন্তা করি, সেখানে ফ্রেদেরিকো ভালভার্দে এবং এডুয়ার্ডো কামাভিঙ্গা কিন্তু উড বি আওয়ার হাউস হোল্ড নেমস। এখন এই ম্যাচগুলি কিন্তু তাদেরকে আসলে প্রিপেয়ার করবে ফর নেক্সট 10 ইয়ার্স, যেখানে আসলে তারা আমাদের মিডফিল্ডকে অ্যাঙ্কর করবে, আমাদের মিডফিল্ডকে লিড করবে, আমাদের মিডফিল্ডকে মোবালাইজ করবে। তো তাদের দুজনের একসাথে খেলার ব্যাপারটাকে আমি বেশ পজিটিভলি নিচ্ছি, এবং আমি আসলে দেখতে আগ্রহী যে আনচেলত্তি আসলে এই দুজনকে কিভাবে ইউজ করেন, বিকজ ভালভার্দে কিন্তু যে কোনো মানে ক্রুস, ক্যাসেমির এবং মডরিচ তিনজনের জায়গায় আসলে উনি নেয়ার মতো রোলগুলো নিতে পারেন, বিকজ হি ইজ দ্যাট ভার্সেটাইল। কিন্তু লঙ্গার ক্যারিয়ার গোলের কথা যদি চিন্তা করি, তাকেও কিন্তু একটা পার্টিকুলার রোলে সেটেল করতে হবে। সো উনি যেহেতু রাইট সাইডটাতে ভালো এবং সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে মোর কমফোর্টেবল, আই থিঙ্ক তাকে রাইট সেন্ট্রাল মিডফিল্ডেই খেলানো হবে। আর ক্রুজ যেহেতু খেলছেন, ক্রুজ যেহেতু বাই ন্যাচারালি লেফটে খেলেন মডরিচের, সো তাকেও তার ন্যাচারাল রোলের বাইরে আসার চিন্তা করতে আমি আসলে খুব একটা দেখি না। তো এই কারণে যে স্পটটা বাকি থাকে এটা হচ্ছে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার। এখন আমরা যদি কামাভিঙ্গাকে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে দেখতে চাই, হি হ্যাজ ভেরি গুড পটেনশিয়ালস টু বি আ সেন্ট্রাল মিডফিল্ডার অ্যাজ ওয়েল, কিন্তু তার আগে যেটা করতে হবে আমাদেরকে আসলে ওই মিডফিল্ডটাকে অ্যাঙ্কর করার জন্য তার চেয়ে ভালো একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার কিনে নিয়ে আসতে হবে। সেটা যতদিন না হচ্ছে আমাদের আসলে এক্সপেরিমেন্টাল ফেজের মধ্যে দিয়ে যেতে হবে যে ইজ সেন্ট্রাল মিডফিল্ডার অর ইজ আ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার। তার পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিব যে 3 নম্বর মানুষটা আমরা যাকে কিনবো ভবিষ্যতে সে আসলে কোন প্রোফাইলের হবে। তো এই কারণে আমি মনে করি যে কামাভিঙ্গাকে আসলে তোমাকে খেলাতে হবে, খেলেই আসলে দেখতে হবে যে তিনি ভবিষ্যতে কোন পজিশনের জন্য স্যুট করছেন, বিকজ উনি কিন্তু ক্যাসেমিরোর চেয়ে ওনার ট্রেড কিন্তু অনেকখানি ডিফারেন্ট। হি ইজ নট আ প্রপার ডিস্ট্রয়ার, হি লাইকস টু রোম অ্যারাউন্ড অন দ্য টপ হাফ অফ দ্য ফিল্ড, হি লাইকস টু কাম আপ উইথ দ্য বল। এই ধরনের ট্রেড গুলা আই থিঙ্ক তাকে হেল্প করতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ব্লাঙ্কোকে নিয়ে অনেকে খুব আশাবাদী হন,
যে বা ব্লাঙ্কো সিডিএম পজিশনটাতে কিংবা সিএম এর কোনো পজিশনে খেলতে পারেন কিনা। আমরা এটা মানে এটা নিয়ে 100 বারের মতো বলছি যে মানে একাডেমি একজন খেলোয়াড়কে নিয়ে আপনি যদি মূল দলের সব দুটোর মধ্যে মানে গ্যাপ লিটারালি আকাশ আর পাতাল। অনূর্ধ্ব 19 দল বাংলাদেশে বিশ্বকাপ জিতে এসেছে, কালকে এই দলটাকে নামিয়ে দিলে প্রবাবলি জিম্বাবুয়েকে হারাতেও তাদের যথেষ্ট কষ্ট করতে হবে। ক্রিকেটিং রেফারেন্সটা দিলাম, দ্যাট শোজ যে আসলে অনূর্ধ্ব 19 দলের একজন খেলোয়াড় থেকে আপনি যদি অনেক বড় কিছু আশা করেন তাহলে দুটোর মধ্যে কিন্তু বড় সড়ো একটা পার্থক্য থেকে যাওয়াই স্বাভাবিক। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের অনূর্ধ্ব 19 ফুটবল টিমগুলোর মধ্যে সবচেয়ে শক্ত টিম হচ্ছে ঘানা, এবং ইউজুয়ালি আফ্রিকার দলগুলো খুবই ভালো পারফর্ম করে থাকেন। কিছুদিন আগে ক্যামেরুনের নতুন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বর্তমানে ইউরোপা লিগ কাঁপানো ফুটবল দল এবং বর্তমানে বার্সেলোনার সাবেক কোচ, নট কোচ, খেলোয়াড় স্যামুয়েল এটো, তিনি একটা পয়েন্ট বলছিলেন যে তার একটা ইন্টারভিউতে তিনি আসলে জানাচ্ছিলেন যে দিস ইজ ইন্টারেস্টিং বিকজ আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে দে আর ভেরি মাচ ফুল অফ ট্যালেন্ট, কিন্তু তাদের ওই ফুটবল এডুকেশনটা না থাকার কারণে বেশিরভাগ ট্যালেন্ট আসলে অনূর্ধ্ব 19 থেকে মূল দলে এতটা বেশি মুভ করতে পারে না, এবং যারা মুভ করতে পারে দে উড জাস্ট রাদার গো টু ইউরোপ, এন্ড বিকজ আফ্রিকা ডাজন্ট হ্যাভ আ স্ট্রং ফুটবলিং ইনফ্রাস্ট্রাকচার। রিয়াল মাদ্রিদের অ্যাডভান্টেজটা হচ্ছে রিয়াল মাদ্রিদ একটা অনেক শক্ত ফুটবল ইনফ্রাস্ট্রাকচার আছে বলে আমরা সুন্দর অনূর্ধ্ব 19 খেলোয়াড়কে দিয়ে স্টপ গ্যাপ সলিউশনে আমাদের কিছু কাজ দেখতে পারি। কিন্তু ফর আ লং টার্ম আমরা আসলে অনূর্ধ্ব 19 খেলোয়াড়দেরকে উপরে ভরসা করে বড় বড় শিরোপা জেতার জন্য উই হ্যাভ টু হ্যাভ দ্যাট ব্যাচ 1992 টাইপ সিনারিও, যেখানে এক ঝাঁক অবিশ্বাস্য ধরনের ট্যালেন্টেড তরুণ প্রতিভা সবাই একভাবে একসাথে খেলবেন, বাট দ্যাট ডাজন্ট রিয়েলি হ্যাপেন অ্যাট অল টাইমস। তো দ্যাট গোস টু সে শো দ্যাট ব্ল্যাঙ্কোকে নিয়ে আমরা আসলে কোনো মানে এমন কোনো কমেন্ট করছি না যে হি ইজ নট রেডি ফর রিয়াল মাদ্রিদ। হু নোজ, হি ইজ গোনা বি প্লেইং ওয়েল, বাট we cannot be thinking of him as a substitute for who's going to be playing in the same level as Valverde or Camavinga, কারণ কামিঙ্গা কিন্তু একজন, তিনি 19 বছর বয়সী একজন খেলোয়াড় হলেও বা 20 বছর বয়সী একজন খেলোয়াড় হলেও তিনি কিন্তু তার দেশের একজন সেরা উদীয়মান তারকা, যাকে রিয়াল মাদ্রিদ একটা বড় অ্যামাউন্টের টাকা খরচ করে তার এই ক্লাবে নিয়ে এসেছে। সো on the flip side we have someone who has just played in these like localized tournaments, so it's a very different scenario to talk about. কামাভিঙ্গের ব্যাপারে এখানে আরেকটা জিনিস আছে যে আমরা যে সাইনিং এর দিকে সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছি, আই এম নট গোনা সে দ্য নেম, কিন্তু সেই সাইনিংটা তো যেটা হতে যাচ্ছে যে লিগ 1 থেকে লা লিগাতে একটা লিপ নিতে হবে প্লেয়ারটাকে। কামাভিঙ্গা লিগ 1-এ কিন্তু নিজেকে মোটামুটি প্রুভ করে এসেছেন, হি ইজ আ প্রুভেন ক্যাম্পেইনার ইন লিগ 1, এবং 18 বছর বয়সে হি ইজ আ প্রুভেন ক্যাম্পেইনার ইন লিগ 1। সো সেখান থেকে তিনি যখন লা লিগায় সুইচটা করেছেন, এই মৌসুমে তিনি যে কয়টা ম্যাচে খেলেছেন তার পারফরমেন্স কিন্তু মোটামুটি মানে দল সেরা পারফরমারদের তালিকা করলে প্রবাবলি প্রথম 10 জন বা 15 জনের মধ্যে তিনি তার নামটা ডেফিনেটলি দেখতে পাবেন। তো 18 বছর বয়সে এটা খুব ইজি ফিট না গেইন করা। এখন কামাভিঙ্গার সঙ্গে যদি আমরা আমাদের একাডেমির কোন প্লেয়ারের তুলনা করি, অবশ্যই কেউ লা লিগায় প্রুভেন ক্যাম্পেইনার আমাদের উইং এ বসে নাই যে যাকে নিয়ে মানে গোটা মিডিয়া মাতামাতি করছে। এবং কামাভিঙ্গার সাইনিংটা, যে সাইনিং গুলোর দিকে আমরা তাকিয়ে থাকি, তার চেয়ে কিন্তু মানে অনেক বেশি ইম্প্যাক্টফুল হয়ে ফিউচারে দেখা দিতে পারে ইফ দ্য সাইন্স অন দ্য আর্লি মর্নিং ইজ রাইট। সো মানে এটা আসলে কোনো তুলনাই না কামাভিঙ্গার সঙ্গে কোনো একাডেমি প্লেয়ারের তুলনা করা, বিকজ ওরকম কেউ যদি আমাদের উইং এ থাকতেন, ইকার ক্যাসিয়াস কিংবা রাউলের মতো কেউ যদি বসে থাকতেন, অবশ্যই তাকে অ্যাটলিস্ট আমরা আমাদের দলের বেঞ্চে রেগুলার দেখতে পেতাম। ট্রু 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 এবং একই কারণে আমরা মিকেল গুটিয়ারেজকে কিছুদিন দেখে চলে যেতে দেখি, একইভাবে আমরা আরো অনেক খেলোয়াড়কে যেতে দেখেছি এবং হোপফুলি সামনে আমরা আরো অনেক খেলোয়াড়কে যেতে দেখতে দিব। সো ইটস জাস্ট আ ম্যাটার অফ দ্যাট। তো এবার কিষান মোটামুটি উই হ্যাভ টু কভার দ্য ডিফেন্স, দ্য মিডফিল্ড, দ্য গোলকিপার, ভেরি ইম্পর্টেন্ট গোলকিপার। নাও লেটস মুভ টু আওয়ার কি ইস্যু, দ্যাট ইজ আমাদের সেরা গোল স্কোরার এই ম্যাচে খেলছেন না, কিন্তু তার বদলে আমরা যাকে পাচ্ছি তিনি সম্ভবত এই ম্যাচে এই মৌসুমে প্রথমবার ফুল টাইম শুরু করতে যাচ্ছেন, ম্যাচের প্রথম মিনিট থেকে আর দ্বিতীয়বার। দ্যাটস এসেনশিয়ালি ইট। ইয়েস, লুকাজোভিচ আজকে ম্যাচে খেলছেন এবং লুকাজোভিচের সাথে খেলছেন রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র। প্রথম পয়েন্ট হচ্ছে আমার আসলে লুকাজোভিচকে নিয়ে না, এটা হচ্ছে রদ্রিগোকে নিয়ে। রদ্রিগোকে নিয়ে গত ম্যাচের আগেও লাইক সুপার কাপ ফাইনালের আগেও উই হ্যাড আ ভেরি লং ডিসকাশন দ্যাট
তিনি তার সামর্থ্য অনুসারে অনুসারে ঠিকমতো খেলতে পারছিলেন না, এবং লাইক তিনি ভিনিসিয়াস জুনিয়রকে যদি বেঞ্চমার্ক হিসাবে ধরা হয়, তাহলে রদ্রিগো গ্রোথ আসলে খুব বেশি ভালো নয়, এবং তুমি আর আমি এর আগেও এটা নিয়ে কথা বলেছি। সো লেটস টক অ্যাবাউট রদ্রিগো অ্যান্ড অ্যাসেনসিও। রিয়াল মাদ্রিদের দুজন রাইট উইঙ্গার বর্তমানে আছেন, সামনে 2 মৌসুমের মধ্যে দুজন থেকে একজনকে ক্লাব ছাড়তে হবে। তো এট দিস স্টেজ তুমি বাজি কার উপর রাখছো তার উপর না জিজ্ঞেস করে, তুমি আসলে রিয়াল মাদ্রিদ লং টার্ম প্রসপেক্টের সাথে কাকে দেখো যে যাচ্ছে? এ এন্ড বি হচ্ছে রদ্রিগো বা আসেনসিওর যে পারফরমেন্সের যে গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি, সেই গ্যাপটার পিছনে মূল কারণ কি কি হতে পারে? আসলে দুইজন মানে দুই জায়গার প্লেয়ার, দুই ঘরানার প্লেয়ার, দুই ধরনের প্লেয়ার। তো মানে আসেনসিও মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার, যাকে আমরা আসলে ইয়ার আফটার ইয়ার খেলিয়ে খেলিয়ে একজন উইঙ্গারে কনভার্ট করেছি। উইঙ্গারে কনভার্ট করা যেটা হয়েছে যে উনি প্রপার উইঙ্গার হন নাই, রাইট মিডফিল্ডার হয়েছেন বেশি। তো সেখান থেকে আবার যেহেতু তার মানে যেহেতু অ্যাটাকিং মিডফিল্ডে খেলতেন, তার একটা গোল স্কোরিং নিয়ে গেছে, প্রচন্ড ভালো গোল স্কোরিং নিয়ে গেছে। তো সেটার কারণে আসলে তার মানে হঠাৎ করে বার্স্ট ইনটু লাইফ একটা নেচার আছে, যেটার কারণে আমরা অনেকেই তাকে খুব পছন্দ করি, ইনক্লুডিং মি। আমি আমার খুব পছন্দের প্লেয়ার তিনি এখনো পর্যন্ত। আর রড্রিগো যেটা, যে 18 বছর বয়সে একজন প্রপার রাইট উইঙ্গারের যেসব ট্রেড থাকে, রড্রিগোর মধ্যে এই জিনিসগুলো তুলনামূলক বেশি। কিন্তু রড্রিগোর সমস্যাটা হচ্ছে যে তিনি বক্স ঘেঁষা নন, বরং বক্সের কোনা বরাবর রান নিতে পছন্দ করেন। চ্যানেলটা বেশ ভালো চ্যানেল, এবং যেদিন ভালো থাকেন সেদিন আসলে ভিশনটাও বেশ ভালো কাজ করে। সো দুজনেরই অবভিয়াসলি খুব মানে পসিবলি ভালো ভালো কিছু কোয়ালিটি আছে, এবং কোনোভাবে যদি দুইজনকে এক করে ফেলা যেত, আমরা আমার ধারণা খুব ভালো একজন রাইট মিডফিল্ডার পেতে পারতাম। বাট সমস্যা হচ্ছে যে যেহেতু এই দুটোই নেই, এবং আমরা আসলে উইংয়ে মোটামুটি বিশ্বমানের একজন খেলোয়াড়ের পিছনে বেশ কিছুদিন ধরে দৌড়ে চলেছি, যার আসার আগেই অনেকবার কোচ বলে দিয়েছেন যে তিনি আসুক বা না আসুক, ভিনিসিয়াস আসলে লেফট সাইডেই খেলবেন অন্তত তিনি যতদিন আছেন। তো তার মানে হচ্ছে স্লটটা কিন্তু মূলত ওপেন হতে যাচ্ছে রাইট সাইডে। এখন এই কারণে মানে যে কোনো একজন কিন্তু চলে যেতে হবে, কিংবা পজিশন সুইচ করতে হবে, মানে এটা কিন্তু মোটামুটি একদম গিভেন যে কিছু একটা হতে যাচ্ছে, তাদের চেঞ্জ করতে হবে কোনো না কোনো একটা ব্যাপারে। এখন এখানে বলির পাঠাও যেতে পারেন, বিকজ অন্য কেউ কেউ এত নিষ্প্রভ যে আসলে মোটামুটি ফর্মে থাকা এই কাউকে মানে ফেলে দেবে দল, এটা নাও হতে পারে। এরকম ফাইনালি না হয়ে অন্য কেউ চলে গিয়ে তার পজিশনটাকে হয়তো সুইচ করে ফেলতে, গিভেন দ্য ফ্যাক্ট যে আসেনসিও কিন্তু মিডফিল্ডে মোটামুটি অ্যাডজাস্টেবল ক্যারেক্টার, এবং আমাদের এমন কয়েকজন প্লেয়ার আছে যে যারা চলে গেলে ওই মানে সুপার সাব রোল গুলাতে খেলার জন্য একজন ভালো প্লেয়ারের দরকার হবে, যেই জায়গাটা আসেনসিও অবভিয়াসলি নিতে পারেন। এবং ওই সুপার সাব যারা আছেন তাদের চেয়ে আসেনসিও ভালো খেলবেন, এটাই আসেনসিওর এই মৌসুমের ফর্ম বলে দেয়, যদিও ইটস নট ওয়ান অফ দ্য বেস্ট হি ইজ হ্যাভিং। তো না, না, অফকোর্স। এইসব কারণে আমার মনে হয় যে রাইট উইং এ টিকে যাওয়ার ব্যাপারে রড্রিগোর চান্স বেশি, দলে থেকে যাওয়ার ব্যাপারে দুজনেরই ভালো একটা হ্যান্ড আছে। আর একটা জিনিস হচ্ছে যে তারা কনসিস্টেন্টলি ভালো না খেললেও মৌসুমের বিভিন্ন পর্যায়ে কিন্তু ক্রুশাল মোমেন্টে দুজনই স্টেপ আপ করেছেন। কনসিস্টেন্টলি হয় নাই বলেই আসলে আমাদের যত অভিযোগ। এই মৌসুমে একজন কোশ্চেন করেছেন যে মানে এটা একজন ভালো খেললে আরেকজন খেলেন না, এটা কেন হয়? তার কারণ একজন যখন খেলেন আরেকজন তখন খেলেনই না। তো এখন একজন খারাপ খেললেই আসলে প্রবাবলি আরেকজন খেলার সুযোগ পান। দুজনই যদি ভালো খেলতেন তাহলে তো আসলে যিনি বেশি ভালো খেলছেন তিনি কনস্ট্যান্টলি খেলতেন, অন্যজন খেলার সুযোগ পেতেন না। তো এই কারণেই আমরা দুজনকে মোটামুটি সুইচ অন সুইচ অফ করতে করতে দেখছি। এই ধরনের আই থিঙ্ক মানে আমাদের দরকার আছে এই ধরনের প্লেয়ারের। আর নাচো ফার্নান্দেজ কিংবা মার্কো আসেন্সিওর মতো যারা আসলে রিয়াল মাদ্রিদ সেন্ট্রিক একটা কালচারে বড় হয়েছেন, তারা কিন্তু মানে রিয়াল মাদ্রিদে থাকার ব্যাপারে তাদের একটা এক্সট্রা আগ্রহ আছে, যেটা অবভিয়াসলি আমি বলবো যে মানে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ফাইন্যান্সিয়ালি হার্ট না করে এই ধরনের প্যাশনেট প্লেয়ার আমরা মানে রেখে দেওয়ার ব্যাপারে আমি অলওয়েজ ইন। সো না, না, এটা অফকোর্স, হচ্ছে অফকোর্স, অফকোর্স। এটা হচ্ছে আমার সে। আরেকটা জিনিস হচ্ছে যে একই জিনিস আমরা ইসকোর ব্যাপারে বলতে পারি, কিন্তু ইসকো কিন্তু আসলে মানে এমন ক্যারিয়ারের এমন একটা পর্যায়ে চলে এসেছেন যে ইসকো যদি দল সুইচ করেন, ইসকো এবং রিয়াল মাদ্রিদ দুইজনের মানে দুইটা এন্টিটির জন্যই প্রবাবলি এটাই ভালো সলিউশন এই মুহূর্তে ইসকোর যা কন্ডিশন। এখন আসেন্সিও এখনো ওইখানে পৌঁছান নাই, সো প্রবাবলি মানে আমার মনে হয় যে ওইখানে তার একটা সুযোগ আছে আর কি। না, এগ্রি, এগ্রি। ইসকো দল ছাড়লে সেই রোলটা আসলে আসেনসিও সুপারস্টার হিসেবে আক্ট লাইক দিস ইজ গোনা বি আ ডিফারেন্ট গেম, বাট ইয়া ট্রু। ইন মেনি ওয়েজ আসেনসিও আর রদ্রিগো দুজন একসাথে রিয়াল মাদ্রিদের
ভবিষ্যতে একসাথে থাকতে পারেন বা দুজন দুটো ডিফারেন্ট রোল প্লে করতে পারেন, which in some cases will work out, in some cases maybe Rodrigo will leave, maybe Asensio will leave, who knows. So now that we have discussed about the right wing, আমাদের লেফট উইং নিয়ে সত্যি কথা বলতে তেমন কোনো দুশ্চিন্তা নেই, এবং গত মৌসুমের সাথে এই মৌসুমের মধ্যে হচ্ছে বড় পার্থক্য হচ্ছে এটাই যে আমরা কোনো দুশ্চিন্তা করা লাগছে না। উই নো দ্যাট ভিনিসিয়াস জুনিয়র ইজ গোনা বি গিভিং হিজ বেস্ট, বাট হি ইজ মোর ইউজ টু প্লে উইথ বেনজেমা। ভিনিসিয়াস জুনিয়রের সকল ভালো পারফরমেন্স মূলত বেনজেমার সাথে এসেছে, এর মধ্যে অবশ্য জোভিচও তাকে একটি অ্যাসিস্ট করেছেন অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। তো লুকাজোভিচ স্টার্ট করছেন এবং লুকাজোভিচের দুই পাশে দুইজন ডিফারেন্ট ঘরানার প্লেয়ার খেলছেন। তো তোমার এরকম একটা সিচুয়েশনে লুকাজোভিচ থেকে তুমি ট্যাকটিক্যালি কি এক্স্যাক্টলি এক্সপেক্ট করছো? বিকজ হি ইজ আ ভেরি ফিজিক্যালি স্ট্রং প্লেয়ার, সো হি ক্যান হোল্ড অফ ডিফেন্ডার্স অ্যান্ড গিভ দ্য বল টু আ ওপেন চ্যানেল টু ভিনিসিয়াস জুনিয়র অর টুয়ার্ডস রদ্রিগো অ্যাজ ওয়েল। আমার মনে হয় যেটা এক্সপেক্ট করা দরকার সেটা হচ্ছে গোল এক্সপেক্ট করছি, বিকজ মানে তার মতো স্ট্রাইকার আমরা কিন্তু লুকাজোভিচকে আসলে মানে বল হোল্ড করার জন্য কখনোই কিনে নিয়ে আসিনি। হি ইজ আ ভেরি ডিফারেন্ট স্ট্রাইকার ফ্রম করিম বেনজেমা। সো উনি তার অ্যাজ হি ইজ ম্যাচিউরিং, হি ইজ ডেভেলপিং দ্যাট পার্ট অফ হিজ গেম, হুইচ ইজ ভেরি গুড টু সি। মানে আই উইল নট সে যে আমি জিনিসটা নিয়ে খুশি না, কিন্তু দেন মানে আমাদের ফক্স ইন দ্য বক্স টাইপের একজন স্ট্রাইকার, এটা মানে ভবিষ্যতে যদি সুপারস্টার সাইনিং কোনো হয়ও, তারপরে আমি বলবো যে মানে লুকাজোভিচের এই ট্রেড নিয়ে কাজ করা দরকার, বিকজ মানে বেনজেমা ইজ নট গেটিং ইয়াঙ্গার। এবং একজন স্ট্রাইকারের পেছনে যখন 70 মিলিয়ন ইউরো ইনভেস্ট করা হয়েছে, অবশ্যই আমি চাইবো যে মানে 22 বছর বয়সে আমার এটা আশা না যে মানে আজকে পর্যন্ত তার ক্যারিয়ারের যা গ্রোথ, যে হি উইল বি দি মেইন অ্যাটাকিং ফোর্স, কিন্তু অবশ্যই হি ক্যান বি আ ফর্মিডেবল স্ট্রাইকার ফর এনি টিম যদি সে কনসেন্ট্রেশনটা দেয়, জিনিসটার প্রতি তার ডেডিকেশন থাকে, হি ক্যান বি। এখন এই মৌসুমে একটা গোল করে ডেফিনেটলি তার কিছু কনফিডেন্স ব্যাক করেছে। সো মানে আরেকটা জিনিস হচ্ছে, এটা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই মানে এগুলোর পিছনে রোলের দোষ দেন, যে ফক্স ইন দ্য বক্স ইজ নট আ রোল ম্যান। ফক্স ইন দ্য বক্স একটা প্লেয়ারের মানে খেলার ধরন। একটা স্ট্রাইকারকে কেউ কখনো বলে না যে ভাই ডোন্ট শুট, হি ইজ অলওয়েজ ইনস্ট্রাক্টেড টু হ্যাভ আ গো যখনই তার অপরচুনিটি থাকে। ফক্স ইন দ্য বক্স একটা খেলোয়াড়ের পার্সোনালিটি, একটা ট্রেট। ইউ ক্যানট জাস্ট সে যে মানে ডোন্ট বি আ ফক্স ইন দ্য বক্স, অলওয়েজ বি আ ফক্স ইন দ্য বক্স ইফ ইউ আর আ নাম্বার 9। করিম বেনজেমা তার ক্যারিয়ারের একটা বড় পোর্শন একটু নিচের দিকে খেলেছেন, এখন তাকে কেউ তারপরও গোল করতে মানা করেনি, বাট হি নিউ যে আসলে তিনি যদি দুজন ডিফেন্ডারকে একদিকে সরিয়ে নিয়ে যান, দেয়ার ইজ আ বেটার গোল স্কোরার, যার গোল স্কোরিং এর চান্স বেশি, দলের জন্য তিনি এই স্যাক্রিফাইসটা করেছেন। বাট লুকাজোভিচ আজকে যে পজিশনে খেলছেন, ভিনিসিয়াস জুনিয়র এখনো পর্যন্ত গোল স্কোরিং ক্যাপাসিটি তো ওই পর্যায়ে পৌঁছান নাই যে তাকে আসলে সবসময় ডিফেন্ডার দিকে সরিয়ে নিতে হবে। ইউ ক্যান হ্যাভ দিস অন ইউর সাইড, 50% টাইম আপনি ডিফেন্ডারকে সরিয়ে নিতে পারেন সো দ্যাট ভিনিসিয়াস ক্যান স্কোর, 50% টাইম ভিনিসিয়াস ক্যান ডু দ্যাট ফর ইউ, এবং রড্রিগো 100% টাইম ক্যান ডু দ্যাট ফর বোথ অফ দেম। সো এখন এইখানে মানে রড্রিগোকে তার চান্সটা নিতে হবে, মানে তিনি যতখানি খেলবেন, রড্রিগো বলুন জোভিচ বলুন, তাদেরকে তার সুযোগগুলো নিতে হবে। কারণ ভিনিসিয়াসকে প্রচুর সুযোগ দেওয়া হয়েছে ঠিক, কিন্তু ভিনিসিয়াস সুযোগগুলি না নেওয়া পর্যন্ত কিন্তু তার দলের জায়গাটা কংক্রিট হয়নি। এবং ভিনিসিয়াস আজকে যেখানে আছেন, অনেকে জিনিসটাকে এখনো পর্যন্ত প্রসেস করতে পারেন নাই, জিনিসটা এত সিমলেস। ভিনিসিয়াস কিন্তু এডেন হ্যাজার্ডের মতো ওয়ার্ল্ড ক্লাস স্টার, তিনি ফর্মে থাকুন না না থাকুন, তাকে বেঞ্চে বসিয়ে তার জায়গাটা নিয়ে নিয়েছেন, তার নামের ভারটাকে তিনি ক্রস করে এসেছেন। সো এই জিনিসটা অবশ্যই করতে হবে। এডেন হ্যাজার্ডের নামের ভার যদি ক্রস করা যায়, করিম বেনজেমার নামের ভারকে অ্যাটলিস্ট চ্যালেঞ্জ জানানো সম্ভব লুকাজোভিচের পক্ষে। যদি সেটা তিনি করতে না পারেন, তাহলে রিয়াল মাদ্রিদকে অন্য অপশন দেখতে হবে। এবং অন্য অপশন দেখলে মানে আই ক্যান গ্যারান্টি যে 34 বছর বয়সী বেনজেমাকে রিপ্লেস করার মতো স্ট্রাইকার হয়তো এই ধরাধামে খুব বেশি নাই, কিন্তু চ্যালেঞ্জ করার মতো স্ট্রাইকার 1-2 জন ডেফিনেটলি এক্সিস্ট করে। আই এগ্রি না, আসলে করিম বেনজেমার লং টার্ম রিপ্লেসমেন্ট লুকাজোভিচে হওয়ার জন্য আসলে হি নিডস টু পারফর্ম এন্ড হি নিডস টু এনশিওর দ্যাট হি ইজ প্লেইং ওয়েল, হি ইজ স্কোরিং গোলস। আজকের একটা দুইটা পাঁচটা ম্যাচে ভালো গোল স্কোরিং ইটস গোনা ব্রিং হিম ক্লোজার। আর রিয়াল মাদ্রিদের কনটেক্সটে দিস ইজ গোনা বি ভেরি মাচ ফাইন্যান্সিয়ালি হেল্পফুল। কিরকম, তুমি যদি এখন জোভিচ যদি গোল করা শুরু করে, তাহলে you are gonna be seeing a change in the transfer policy. Then Real Madrid can actually focus on getting the winger that they want instead of the winger striker, the duo that they want. So of course, like this can change in many ways. But
As far as I am concerned, I actually expect Luka Jovic to score in this game, and I want him to ensure that he leaves Real Madrid with a good memory in any way. তো লেটস লুক এট সাম কোয়েশ্চেন্স দিছেন, আমরা আসলে কিছু প্রশ্নের উত্তর এমনিতেও দিয়ে দিয়েছি। তো এর মধ্যে কিছু প্রশ্ন হচ্ছে আমরা কাকে সাইন করব এরকম পয়েন্টার নিয়ে আসলে খুব বেশি কিছু অ্যাড করার নেই। আমরা এরকম একটা পডকাস্ট অলরেডি করেছি, আরো একটা করব, বাট দিস কোয়েশ্চেন্স আই ওয়ান্টেড টু গেট ব্যাক টু, and this is what we were talking about, যে আমাদের লুনিন ফ্যান ক্লাব বা লুনিনের প্রতি আমাদের যে এক্সপেকটেশন, we don't want Lunin to not play games, so we are expecting him to give him some more spaces. তো এই প্রশ্নটার উত্তরের দুটো প্রশ্ন এখানে অ্যাকচুয়ালি। তো প্রথম উত্তরটা আমি আসলে দিয়ে দিই, সেকেন্ড উত্তরটা দিসান দিক। প্রশ্নের উত্তর হচ্ছে না, লুনিন আজকে ভালো খেললে পরের ম্যাচে তাকে চান্স দেওয়া ঠিক হবে না, কারণ পরের ম্যাচে পৃথিবীর সেরা গোলকিপার খেলবেন। জিসান? আর সিজনের শেষে যদি কোর্তোয়া কোনো বড় ম্যাচ মিস করেন তাহলে পরের ম্যাচে ব্যাকআপ ঠিক করা উচিত হবে। যদি আমি লুনিনকে খেলাই তাহলেই তো আসলে কোর্তোয়া একটা ম্যাচ মিস করছেন, মানে ওয়াই উড আই ডু দ্যাট? এবং ওয়েন ইউ হ্যাভ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন আ পার্টিকুলার পজিশন ইন এন্টায়ার ওয়ার্ল্ড, মানে তার নামটা স্কোয়াড আগে লিখতে হবে, তারপরে ইউ ডিসাইড দ্য রেস্ট অফ দ্য 11। সো থিবো কোর্তোয়া এখন এমন পজিশনে আছেন যে তিনটা নাম আমরা যদি লিখি, করিম বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়র, থিবো কোর্তোয়া, ক্রুস মদ্রিজ, ক্যাসেমিরোকেও অ্যাটলিস্ট আপনি রোটেট করে খেলাতে পারেন। এই তিনজনকে সুযোগ থাকলে আপনি যদি না খেলান তাহলে আপনি আপনার থাকা রিসোর্সের অপচয় করছেন, এবং ইউ উইল নেভার ডু দ্যাট। মানে আরেকটা জিনিস হচ্ছে ব্লুনিনের ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা আমাদের। দেখুন, অনেকেই এই ভুলটা করে। রিয়াল মাদ্রিদ ইজ এ টপ প্রফেশনাল ক্লাব। আপনি যদি স্কুল এবং জবের মধ্যে আপনাকে ডিফারেন্স বুঝতে হবে। আপনি যদি স্কুলে পড়েন তাহলে প্রত্যেক স্টুডেন্টের ডেভেলপমেন্টের প্রতি আপনাকে সমান নজর দিতে হবে। আপনি যদি একটা প্রফেশনাল প্রতিষ্ঠান হন তাহলে আপনার হাতে 3 জন এমপ্লয়ি থাকলে একটা কাজ আসলে আপনাকে আপনার বেস্ট এমপ্লয়িটাকে নিয়োগ করতে হবে, বিকজ ইউ ওয়ান্ট বেস্ট পারফরমেন্স ফ্রম দেম। এখন এই রিয়াল মাদ্রিদের সিচুয়েশনটা হচ্ছে ইটস আ টপ প্রফেশনাল ক্লাব, ইটস নট আ স্কুল ফর প্লেয়ার ডেভেলপমেন্ট। সো ডেভেলপমেন্টের জন্য সারা দুনিয়া আছে, একাডেমি আছে, রিয়াল মাদ্রিদের নিজের স্টেট অফ দি আর্ট একটা একাডেমি আছে, যেটা মূল স্টেডিয়াম থেকে বেশ খানিকটা দূরে, জনতা থেকে আইসোলেটেড অবস্থায় প্লেয়ারদেরকে ওখানে ডেভেলপ করা হয়। তো লুনিনের যত ডেভেলপমেন্ট প্রয়োজন লুনিন অবশ্যই ওখানে করতে পারেন, এবং ওয়ান্স ইন আ ব্লু মুন তার একটা ম্যাচ খেলার সুযোগ আসবে আজকের মতো, সেই ম্যাচটাতে তাকে শার্প থাকতে হবে। লুনিন এই মৌসুমে অলরেডি 2টো ম্যাচ খেলেছেন, 2টো ম্যাচে তিনি গোল লিগ করেছেন, ভালো খেলেছেন অবশ্যই, কিন্তু গোল লিগ করেছেন। তো তার মানে দাঁড়াচ্ছে যে লুনিন ইজ আ ভেরি গুড গোলকিপার, বাট হি ইজ নট রেডি ইয়েট। এবং যতদিন রেডি না হচ্ছেন অবশ্যই বিশ্বের সেরা গোলকিপারকে বসিয়ে রেখে তাকে খেলানোর কোনো ধরনের কোনো কারণ নেই, কোনো লজিক নেই। এবং এই ধরনের কথাবার্তা যদি আপনার মনে হয় তাহলে ওই যে এগেন যেটা বললাম, যে প্রফেশনাল একাডেমি এবং প্রফেশনাল ক্লাবের মধ্যে একটা বিস্তর ডিফারেন্স আছে। এটা আপনাকে সেকেন্ড টাইম একটু ভাবনা চিন্তা করে রিয়ালাইজ করতে হবে। অফকোর্স, ইয়েস। পৃথিবীর সেরা গোলকিপারকে বেঞ্চ করার জন্য তোমার আসলে পৃথিবীর সেরা গোলকিপার হওয়া ছাড়া উপায় নেই। লুনিনের জন্য দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং লার্নিং কার্ভ, বিকজ তিনি যদি রিয়াল মাদ্রিদের হয়ে না খেলতে চান ভবিষ্যতে, হি হ্যাজ আ লট অফ আদার প্লেসেস টু গো টু উইথ দিস মাচ এক্সপেরিয়েন্স। থিবো কোর্তোয়ার সাথে ট্রেন করার এক্সপেরিয়েন্স সকল গোলকিপারের হয় না। সো আই এম শিওর হি ইজ মেকিং দ্য বেস্ট অফ দিস অপরচুনিটি। তো গাইজ, দ্যাটস অল। আমরা আসলে একটু লম্বা সময় ধরে একটা বেশ লং ওয়াইন্ডেড ডিসকাশন করলাম আমাদের আজকের গেমটা নিয়ে। তো উই আর গনা বি সিইং অল অফ ইউ গাইজ ভেরি সুন, আমাদের সামনের ম্যাচের আগে, অথবা যদি এই ম্যাচটা ভালো খারাপ চায় আমরা ম্যাচের মাঝখানে মি এন্ড জিসান ক্যান গো ইনটু আ ইমপ্রম্পটু ভেন্ডিং মেশিন অ্যাজ ওয়েল, ইউ ডোন্ট নো। So হোপ guys, নট। thank you. Hope not. Hope not. Fingers crossed that we actually meet you in the next before the storm. So with that in mind, মেহেদি যে কথাটা বলে সকলকে, we all have to be very careful about not catching the virus. সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সামাজিক দূরত্ব বজায় থাকবেন। And listen, see you on the next one. Yeah,